আমাদের আজকের ভিডিও কেমিস্ট্রি ফার্স্ট পেপার রসায়ন প্রথম পত্র এক্সক্লুসিভ সাজেশন নিয়ে। এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমরা অনেক অল্প পড়েই 95% প্লাস কমন পেয়ে যাবে তোমাদের এইচএসসি পরীক্ষায়। সিকিউ এবং এমসিকিউর জন্য কমপ্লিট গাইডলাইন দেওয়া হবে এই ভিডিওতে। চলো আজকে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে আর মাত্র 20 দিনের মতো বাকি আছে। তোমরা জানো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে টোটাল 4টা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাস অনুযায়ী। এখান থেকে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই চ্যাপ্টার 2 থেকে 2টা সিকিউ, চ্যাপ্টার 3 থেকে 3টা সিকিউ এবং চ্যাপ্টার 4 থেকে 2টা সিকিউ এবং চ্যাপ্টার 5 থেকে একটা সিকিউ চলে আসে। আবার এমসিকিউর জন্য একইভাবে চ্যাপ্টার 2 থেকে 7টা এমসিকিউ সাধারণত আসে, চ্যাপ্টার 3 থেকে 8টা, চ্যাপ্টার 4 থেকে 7টা এবং চ্যাপ্টার 5 থেকে 3টা এমসিকিউ চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে গেলে কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ এবং এমসিকিউ চলে আসে। তাহলে চলো এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ কী পড়তে হবে এগুলা দেখি। এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন বোর্ড সৃজনশীলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ, বই থেকে কি পড়তে হবে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে আসি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এই চ্যাপ্টার থেকে দেখা যায় মাত্র 6টা টপিক থেকে ঘুরে ফিরে 2টা সৃজনশীল চলে আসে। টপিক নাম্বার 1 হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল, টপিক নাম্বার 2 হচ্ছে দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফলের সম্পর্ক এবং টপিক নাম্বার 3 হচ্ছে আয়ন শনাক্তকরণ বা ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণ। দেখা যায় এই 3টা টপিক থেকে এক সেট কোশ্চেন চলেই আসে। আর টপিক নাম্বার 4 হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস, টপিক নাম্বার 5 শক্তির তুলনা, ভিন্ন শক্তি স্তরে, বিভিন্ন শক্তি স্তরের শক্তির তুলনা, তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা, এগুলো আর কি। টপিক নাম্বার 6 হচ্ছে বোর ও রাদারফোর্ড পরমাণুর তুলনা। এটা একটু কম ইম্পর্টেন্ট, তবে দেখা যায় 4 থেকে 6 এই 3টা টপিক থেকে আর এক সেট কোশ্চেন চলে আসে। তাহলে চ্যাপ্টার 2 থেকে এই 6টা টপিক থেকে 2 সেট কোশ্চেন চলে আসবে ইনশাআল্লাহ। চ্যাপ্টার 2 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো হলো 2023 সাল এবং 2022 সালেরগুলা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি চ্যাপ্টারের ক্ষেত্রে। এখন কোন সৃজনশীলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো, তোমরা 2023 সাল থেকে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড পড়ো, ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করবা। একই টাইপের অঙ্ক বারবার করার দরকার নেই, একটা অঙ্ক একবারই করবা। যেরকম ধর দ্রাব্যতা গুণফল নিয়ে একটা অঙ্ক করলে বাকিগুলো আর করার দরকার নেই, বুঝে বুঝে করবা, তাহলে দেখবে একটা অঙ্ক করলে বাকিগুলো হয়ে গিয়েছে। তাহলে 2023 সাল থেকে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড করবে। 2022 সাল থেকে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড করতে হবে। 2021 সাল থেকে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড করবা। 2019 সাল থেকে রাজশাহী বোর্ড আর যশোর বোর্ড করবা। আচ্ছা, এখান থেকে কোনগুলা করবা বললাম, একই অঙ্ক বারবার করার দরকার নেই, একটা টাইপের একটা অঙ্ক একবারই করবা আর বাকি অঙ্কগুলা একবার একটু দেখে যাবা। এখন আসি যে 6টা টপিক বললাম এখান থেকে কোন টাইপের কোশ্চেন চলে আসে। যেমন ধরো টপিক নাম্বার 1 থেকে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয় কেএসপি, দ্রাব্যতা গুণফল। তাহলে এখান থেকে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলতে পারে, অথবা কি পরিমাণ দ্রব্য বা লবণ ক্লাসিত হবে, এটা বেশ গুরুত্বপূর্ণ। আবার এখান থেকে সময়ায়ন প্রভাবে ব্যাখ্যা করা আসতে পারে। তারপর একটা গ্রাফ বা লেখচিত্র দিয়ে দিল যেখান থেকে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস বা বৃদ্ধির বর্ণনা করতে বলে। গ্লোবাল লবণ হইতে পারে, সিলভার ক্লোরাইড হইতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, এরকম আর কি। তারপরে ঘনমাত্রা গ্রাম পার লিটারে হিসাব করতে বলতে পারে। তারপরে একইভাবে টপিক নাম্বার 2 থেকে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের সম্পর্ক। এখান থেকে কি জানতে চাইতে পারে যে মিশ্রিত দ্রবণ অধিক্ষিপ্ত হবে কিনা এটা নির্ণয় করো, অথবা দ্রবণের প্রকৃতি কিরকম হবে, সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত হবে নাকি অদক্ষেপ পড়বে। তারপর লাস্ট ইয়ারে আর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল এসেছিল, এখান থেকে সম্পৃক্ত দ্রবণ করতে কি পরিমাণ অতিরিক্ত লবণ যোগ করতে হবে। এটাও কিন্তু দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফলের সম্পর্কের মধ্যে পড়েছে। আর টপিক নাম্বার 3 ছিল আয়ন শনাক্তকরণ, ক্যাটায়ন শনাক্তকরণ আসতে পারে অথবা অ্যানায়ন শনাক্তকরণ আসতে পারে। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে পটাশিয়াম ফেরোসায়ানেট, ফেরিসায়ানেট, তারপরে অক্সালিক অ্যাসিড, এই টাইপের বিক্রিয়াগুলো এবং কালারগুলো তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। আয়রন আয়ন শনাক্তকরণ, কপার আয়ন শনাক্তকরণ, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ, এগুলো দেখা যায় বেশি চলে আসে। তাহলে টপিক নাম্বার 1 থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলতে পারে। আর টপিক নাম্বার 2 থেকে বলবে যে মিশ্রিত দ্রবণ অধিক্ষিপ্ত হবে কিনা। এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 3টা টপিকের মধ্যে। এবার আসি টপিক নাম্বার 4 কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস। এখান থেকে যদি সহজ কোশ্চেন করে তাহলে তোমাকে জানতে চাইবে নির্দিষ্ট কক্ষপথ বা সর্বশেষ কক্ষপথের সর্বোচ্চ অরবিটাল সংখ্যা নির্ণয় করো, অথবা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো, এটাও আসতে পারে।
অথবা আর একটা জিনিস আসতে পারে ইলেকট্রন বিন্যাস ও ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এটা হচ্ছে আহ্বান নীতি অনুসারে অথবা হুন্ডের নীতি অনুসারে ব্যাখ্যা করো। তাহলে আহ্বান নীতি অনুসারে তোমরা তো জানো N+L ফর্মুলা, আর হুন্ডের নীতি অনুসারে বিপরীত স্পিন, একই স্পিন, এগুলো একটু ব্যাখ্যা আকারে পড়ার চেষ্টা করবা। আর এই টপিক থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পলির বর্জন নীতি। 4টা কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হবে না একই পরমাণুর 2টা ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে এইটা হচ্ছে পলির বর্জন নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়। এটা একটু ভালো করে পড়বা, বেশ গুরুত্বপূর্ণ। তারপর এবার আসি টপিক নাম্বার 5, শক্তির তুলনা ভিন্ন শক্তি স্তরের জন্য। তোমাকে বিভিন্ন শক্তি স্তর দিয়ে দিবে, K11 আকারেও দিয়ে দিতে পারে, অথবা 1 2 3 4 এরকম ভিন্ন কক্ষপথও দিয়ে দিতে পারে। তাহলে এখান থেকে বা শক্তি তুলনা করতে বলতে পারে, যেরকম ধরো তৃতীয় কক্ষপথ আর চতুর্থ কক্ষপথের শক্তির তুলনা করতে বলতে পারে। তারপরে আবার কোন শক্তি স্তরের শক্তির পরিমাণ বেশি হবে, তুমি 2টা শক্তি স্তরের শক্তি বের করার পরে শক্তি 2টা তুলনা করবা বা পার্থক্য করবা। তারপর ব্যাসার্ধের তুলনা আসতে পারে, আর এর সূত্রটা মুখস্থ করতে হবে। তারপর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনাও আসতে পারে, যে রিডবার্গ ধ্রুবক দিয়ে যে মিউ বার ইকুয়ালস টু 1/λ ইজিক্যাল টু RH ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন জেড স্কোয়ারটা সবসময় ইউজ করা হয় না, জেড স্কোয়ারটা ইউজ করা হবে শুধুমাত্র হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো পরমাণুর ক্ষেত্রে। লিথিয়াম আসতে পারে, বেরিলিয়াম আসতে পারে, এরকম আর কি। তারপরে একইভাবে বোরের ভরবেগে কৌণিক ভরবেগের সূত্রটা মুখস্থ রাখতে পারো। তারপরে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে গিয়ে বর্ণালী কি বর্ণের হবে, অথবা বর্ণালী দৃশ্যমান হবে কিনা, অথবা কোন অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য বা রশ্মি দেখা দিবে। এটার ক্ষেত্রে আমরা 1/λ ইজিক্যাল টু RH ইন্টু জেড স্কোয়ার 1 ওই ফর্মুলাটা ইউজ করব। তারপরে এখান থেকে আরেকটা জিনিস জানতে চাইতে পারে, আয়ার এবং ইউভি রশ্মির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে এগুলো ব্যবহার আসতে পারে। বেশ সহজ কোশ্চেন, এগুলো একটু ব্যাখ্যা আকারে পড়ার চেষ্টা করবে। আর টপিক নাম্বার 6, বোর ও রাদারফোর্ডের পরমাণুর তুলনা। এখান থেকে স্বীকার্য আসতে পারে, বোর ও রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য, পরমাণু মডেল দুইটির সাফল্য কি বেশি সফলতা অর্জন করেছে, আবার বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেল দুইটার সীমাবদ্ধতা। এগুলো একটু পার্থক্য আকার পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবে ইজি হয়ে গিয়েছে। তাহলে এই চ্যাপ্টারের সামারি হলো, যে বোর্ড কোশ্চেনগুলো বললাম এইগুলা তোমরা বুঝে বুঝে করার চেষ্টা করবা। এখান থেকে একই অঙ্ক বারবার করার দরকার নাই। দেখবা দ্রাব্যতা গুণফল থেকে কয়েকটা অঙ্ক আছে, কিন্তু এগুলা থেকে একটা কি 2টা প্র্যাকটিস করবা, বাকিগুলো এমনি দেখে যাবা কোশ্চেনটা কীভাবে হয়ে থাকে। তারপরে একইভাবে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 5-6টা টপিক বললাম এই চ্যাপ্টার থেকে, যেগুলো থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন আসে, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তারপরে এমসিকিউর জন্য বলবো 2021, 22 এবং 23 সালে বোর্ড কোশ্চেনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, বুঝে বুঝে করার চেষ্টা করো, তাহলে দেখবে কেমিস্ট্রির ক্ষেত্রে 90% এমসিকিউ এখান থেকে কমন পেয়ে গিয়েছো। আর যারা বই পড়তে যাচ্ছ বা বোর্ড বই পড়তে যাচ্ছ, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, এখন বোর্ড বই পড়ার টাইম একেবারেই কম, কিন্তু তবুও যদি পড়তে চাও তাহলে আমি সাজেস্ট করবো তোমরা বোর্ড বইয়ের যে লাইনগুলো বোল্ড করা আছে অর্থাৎ গাঢ় করে দেওয়া আছে ওইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো বা মুখস্থ করার চেষ্টা করো, এটা এখন কার্যকরী হবে। পুরো বই রিডিং পড়ার সময় একেবারেই নেই, তোমরা যতটুকু সম্ভব ওই বোল্ড করা লাইনগুলো মুখস্থ করার চেষ্টা করো। আর আমি যে টপিকগুলো বললাম এইগুলা থেকে এমসিকিউ কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও চ্যাপ্টার 2তে বেশ কিছু ছক আছে, এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। যেরকম ধরো কোন সময় কোন কোয়ান্টাম সংখ্যাগুলো আবিষ্কার হয়েছে, তারপরে আবার ওই যে ইউভি রে, আইআর, ভিজিবল রশ্মি, এদের একটা ছক আছে। রেখা বর্ণালী সিরিজটি একটু মনে রাখার চেষ্টা করবা, বামার, প্যাসচেন, এই সিরিজটা একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে এই হলো চ্যাপ্টার 2 এর কমপ্লিট সাজেশন। আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ সৃজনশীল এবং এমসিকিউ কমন পেয়ে যাবা।